যে হেরেছে এটা ব্যাপারে কোনো সন্দেহে খুব লজ্জাজনক। আমরা একটা প্লেয়ারকে আমরা একটা ইনিংস দুইটা ইনিংস থার্ড ইনিংসে আমরা গিয়ে পারফর্ম করতে দেখি না। মিডিয়া খুব চড়া হয়ে যায় যখন টিম যখন খারাপ খেলে। বিসিবির কিভাবে প্রশাসন হচ্ছে আমার মনে এটাতে হয়তো বা একটু বেশি ইনভলভ হয়ে যায়। মিডিয়া কি বলছে না বলছে সেটা আমার মনে হয় না যে তাদেরকে খুব বেশি এটা এফেক্ট করা উচিত। যে প্রতিপক্ষ দল খেলি ডোমেস্টিক ক্রিকেটে সেটা কি ওই মানের? তো আমাদের ডোমেস্টিক ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে তফাৎ ব্যবধান বিশাল 15-20। মাশরাফি যাওয়ার পর থেকে যে জিনিসটা লক্ষ্য করেছি দলের মধ্যে ওই টু প্লে অ্যাজ আ টিম, একাত্মতা, ফাইটিং স্পিরিট কিংবা একটা বন্ডিং, ওই জিনিসটা আমরা অভাব বোধ করি। সাকিব নিঃসন্দেহে হাইলি ট্যালেন্টেড প্লেয়ার না হলে কি সে টপ নাম্বার 1 র্যাঙ্কিং প্লেয়ার গেল 10 বছর ধরে কি খামাখাই হয়েছে। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন, টাইগার ক্রিকেট নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। আজকে আমাদের সাথে এমন একজন আছেন যিনি সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশের হয়ে খেলেছেন। যিনি ইশতেক ভাইয়ের কাছে জানতে চাইব বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে তার ভাবনা কি এবং বর্তমান সময়ে টাইগার ক্রিকেটে যা চলছে সেটা নিয়ে তার মতামত জানতে আমরা চাই। ইশতেক ভাই কেমন আছেন? ভালো, ধন্যবাদ। তো ভাই, প্রথম যে প্রশ্নটা করতে চাই যে স্কোয়াডটা কেমন হয়েছে, মানে আপনার স্কোয়াডটা নিয়ে আপনার মতামত কি? বাংলাদেশে যে 15 জন সদস্য আমার মনে হয় বেস্ট পসিবল। স্কোয়াডে আমি কোনো রকমের দোষ দেখছি না, কোনো ঘাটতি দেখছি না। যারা ফর্মে আছে, টিম কম্বিনেশন, ফাস্ট বোলার যাদের যাদের নেওয়ার কথা, স্পিনার্স নেওয়া হয়েছে, বাড়তি স্পিনার নেওয়া হয়েছে, বরং ব্যাটসম্যান যাদেরকে নেওয়া, খালি এখানে সাইফুদ্দিন হয়তো বা টিম কম্বিনেশনের জন্য এবং লাস্ট তার বোলিংয়ের কারণে বাদ পড়ে গেছে। বাট আই থিঙ্ক দ্য হোল স্কোয়াড ইজ দ্য বেস্ট পসিবল স্কোয়াড। আমার মনে হয় যে এই স্কোয়াড যদি পারফর্ম করতেই হয়, আমার মনে হয় স্কোয়াডের সাথে কোনো সম্পর্ক নেই। মেইন জিনিস হচ্ছে কীভাবে টিম হিসাবে তারা খেলে, নিজেকে মেলে ধরে। আত্মবিশ্বাসের জায়গা থেকে খানিকটা নড়ে গেছে কিনা, যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটা সিরিজ হার, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই টিমটা আত্মবিশ্বাসের জায়গা থেকে নড়ে গেছে বিগ স্টেজে পারফর্ম করতে হলে যেটা প্রয়োজন হয় আসলে? দুইটা খেলা হেরেছে, ইয়েস। একটু অবশ্যই একটা এখানে বিশাল একটা সম্মানের একটা ইসের সম্মুখীন তারা হয়েছে। বাট দে আর প্রফেশনালস। খেলাতে এটাতে যে তাদের আত্মবিশ্বাসের ঘাটতি হবে তা না। আমার মনে হয় এখান থেকে তারা, আমরা লাস্ট ম্যাচে যেটা দেখলাম, এবং হু নোজ, এটা এটা একটা কুড বি ব্লেসিং ইন ডিসগাইজ। এরপরে তারা নেদারল্যান্ডস এবং নেপালের মতো দলের সাথে খেলবে। এই যারা টপ সারির টিম না, তাদের সাথে খেলতে গেলে কি কি প্রয়োজন সেটা নিশ্চয়ই এই দুইটা হারার থেকে তারা শিক্ষা পাবে। যে হেরেছে এটা ব্যাপারে কোনো সন্দেহে খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক। ইউএসএ যে যারা কিনা প্রথমবারের মতো তারা খেলছে, ইউএসএতে খেলাই হয় না। বাট আমার মনে হয় যে ওগুলাকে খুব বেশি মানে যদি দোষটাকে যদি হাইলাইট করা যায়, করতে চায় কেউ, সেটা করতেই পারে। বাংলাদেশ কি বড় বড় দলকে হারায়নি? আমার মনে হয় যে অসাধারণ কিছু কিছু খেলা আমার মনে হয় যে আমাদের ভুলে যাওয়া উচিত না। আমরা ওয়ার্ল্ড কাপে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বড় দলকে হারিয়েছি। সো ইয়েস, আমার মনে হয় যে দিস কুড বি আ ব্লেসিং ইন ডিসগাইজ। এবং এখান থেকে তারা ঘুরে দাঁড়াতে চেষ্টা করবে, অ্যান্ড স্পেশালি যেখানে নেপালের নেদারল্যান্ডসের মতো দল আছে, দে উইল ট্রাই নট টু রিপিট দ্য সেম মিস্টেক্স। ওকে ভাই, আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে গতকাল একটা ইন্টারভিউতে স্টুয়ার্ট লো বলেছেন, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে আছেন, তিনি বলেছেন যে গণমাধ্যম হচ্ছে মেইন অপোনেন্ট অফ দ্য বাংলাদেশ ক্রিকেট টিম। তারা অবস্ট্রাকশন ক্রিয়েট করে এবং তারা খুব মানসিকভাবে একটা চাপ দেয় ক্রিকেট দলকে। এটা কি আপনার কাছে কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আলাদা মিডিয়া যেগুলো আছে, ওরা কি একটা অবস্ট্রাকশনস ক্রিয়েট করবে? ক্রিকেটারদের কি কোনো প্রভাব ফেলে কিনা পারফর্ম করতে? স্টুয়ার্ট ল, আমি জানি না কোন ইস্যুতে বলেছেন। প্রত্যেকটা দেশে মিডিয়ার একটা তো বড় ইয়ে থাকেই। আমরা ইন্ডিয়া পাকিস্তানে আরও অনেক বেশি আমরা দেখি যে মিডিয়া খুব চড়া হয়ে যায় যখন টিম যখন খারাপ খেলে। সেই হিসাবে আমার মনে হয় যে আমাদের মিডিয়া কোনোভাবেই ওই পর্যায়ে অ্যাগ্রেসিভ না। দে আর ক্রিটিক্যাল, ফাইন একটা। বাট আমার মনে হয় যে মিডিয়া, বিসিবির ইন্টারনাল অ্যাফেয়ার্স, বিসিবির কীভাবে প্রশাসন হচ্ছে, আমার মনে এটাতে হয়তো বা একটু বেশি ইনভলভ হয়ে যায় এবং ক্রিটিক্যাল হয়ে যায়।
বাট আমি তো মনে করি যে প্লেয়ারদের ক্ষেত্রে প্রত্যেকটা প্লেয়ার এখন যারা প্রফেশনাল প্লেয়ার্স যারা মিডিয়া কি বলছে না বলছে সেটা আমার মনে হয় না যে তাদেরকে খুব বেশি এটা এফেক্ট করা উচিত। দি এন্ড অফ দে আর প্রফেশনালস এন্ড লেট দেম নট বি বদার অ্যাবাউট সোশ্যাল মিডিয়া। ইয়েস, সোশ্যাল মিডিয়া আগে তো ছিল না, এখন এত বেশি মাইক্রোস্কোপিক ইয়ে আছে তাদের উপরে শিওরলি প্রেশার তো থাকেই। বাট আমার মনে হয় না যে এটা মিডিয়াকে একটা ব্যালেন্স হওয়া উচিত। ইয়েস, বাট আই ডোন্ট থিঙ্ক যে স্টুয়ার্টলা যেটা বলেছে মিডিয়ার ক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক আই এগ্রি উইথ দ্যাট। ভাই আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দলে ঠিক এই টি-20 স্কোয়াডটাতে অনেক ইয়াং ক্রিকেটার আমরা দেখতে পাচ্ছি, তানজিদ তামিম, তানজিম সাকিব, আমরা শরীফুলকে দেখেছি, যদিও তিনি একটা বিশ্বকাপ খেলেছেন বাট ওইভাবে খুব বেশি এক্সপিরিয়েন্সড না। বাট কয়েকজন ইয়াং ক্রিকেটার আমাদের দলে আছেন, তাহিদ হৃদয় বিগ স্টেজে পারফর্ম করেছেন বলা যাবে না, কারণ একটা ওয়ার্ল্ড কাপ খেলেছেন, খুব বেশি কিছু করতে পারেননি। বাট সেই জায়গা থেকে আপনার কাছে, আপনি 2023 ওয়ার্ল্ড কাপটা দেখেছেন, খুব বেশি পারফর্ম করতে পারেনি ইয়াং ক্রিকেটাররা। সেক্ষেত্রে টি-20 ক্রিকেটের এই আধিপত্যের সময়টাতে ট্রাভিস হেড, ক্লাসেন, এই যে একটা প্রভাব তাদের, সেখানে যে বাংলাদেশ ইয়াং ক্রিকেটাররা বিগ স্টেজে পারফর্ম করার অভ্যাসটা না থাকা, বা এই যে একটা ইম্পর্টেন্ট একটা ভাইটাল একটা শোপিস ইভেন্ট, এখানে কি ইয়াং ক্রিকেটাররা কোপ করতে একটু প্রবলেম ফেস করবে কি না, বা আপনার আশাটা কতটুকু ওদেরকে নিয়ে? এক্সকিউজ মি, একটু তো কোপ আপ করতে কষ্ট হবে, বাট আমার মনে হয় যে টিম হিসাবে যদি খেলে, চ্যালেঞ্জ নিয়ে যদি খেলে, ইট ইজ নট দ্যাট দে আর নট কেপেবল অফ পারফর্মিং আন্ডার দিস কন্ডিশনস। এই কন্ডিশনস কতই বা ডিফারেন্ট। আমরা ওয়ার্ল্ড কাপে কি দেখিনি বা 100 রানস সেঞ্চুরি করতে অসাধারণ কিছু ইনিংস খেলেছে ইন্ডিভিজুয়ালসরা। আমরা কি ওয়ার্ল্ড কাপে বড় বড় দলকে কি হারাই নেই? অবশ্যই আমরা হারি, ওগুলো আমরা ভুলে গেলে চলবে না। আমাদের যেটা ঘাটতি হচ্ছে ধারাবাহিকতার। আমরা একটা প্লেয়ারকে আমরা একটা ইনিংস, দুইটা ইনিংস, থার্ড ইনিংসে আমরা গিয়ে পারফর্ম করতে দেখি না, এবং একবার যদি খারাপ ফর্ম হয় সেখান থেকে কাম ব্যাক করার যে এখানে মেন্টালি টাফ না আমরা, এবং টেকনিক্যালি টেম্পারামেন্টালি হয়তো বা অত স্ট্রং না। তো সেটার জন্য আমার মনে হয় যে বিসিবির অন্য কিছু চিন্তাভাবনা করা উচিত, যেমন বেশি বেশি করে আমরা যদি দেশের বাইরে দল পাঠাই, টাফার কন্ডিশনসে যদি খেলাই, বাংলাদেশ দল ব্যতীত যেগুলো দলগুলো আছে, আমরা এই প্লেয়ারদেরকে যদি অহরহ যদি প্রতিনিয়ত যদি বিদেশে বা টাফার কন্ডিশন যদি আমরা 3 ডে 4 ডে ম্যাচেস না খেলাই, ওরা আমাদের দেশে যে কোয়ালিটি এনভায়রনমেন্টে যেটা খেলে অত তো কম্পিটিটিভ না। সো আমি মনে করি যে দে শুড বি প্লেয়িং ইন টাফার কন্ডিশনস লাইক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ইভেন ইন্ডিয়াতেও যদি আমরা পাঠাই, যে স্টেট টিমসের সাথে যদি আমরা রেগুলারলি খেলাই 3 ডে 4 ডে ম্যাচেস, আমার মনে হয় যে লং ভার্সন ক্রিকেট যদি টেকনিক আমরা আয়ত্ত করতে পারি, আমরা যে কোনো ফরম্যাটে আমরা পারবো, এবং পার্টিকুলারলি যেখানে আপনার অপোজিশন ইজ স্ট্রং কোয়ালিটি। আমরা তো এখানে যে অপোজিশন যে প্রতিপক্ষ দল খেলি ডোমেস্টিক ক্রিকেটে, সেটা কি ওই মানের? তো আমাদের ডোমেস্টিক ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে তফাৎ, ব্যবধান বিশাল, 15-20। অন্য অন্য দেশে হয়তো বা 19.5-20। অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা হয়তো বা ডোমেস্টিক ক্রিকেট ইজ বেটার দ্যান দ্য টেস্ট ক্রিকেট ইয়ে। সো আমার মনে হয় এই জিনিসগুলো আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে, যে প্লেয়ারদেরকে ঠিক অতটা আমরা সমালোচনা যদি আমরা না করি, আমার মনে হয় একটু বুঝতে হবে যে অতটা সমালোচনা করার হয়তো বা প্রয়োজন নেই। বোর্ডের অনেক কিছু করার আছে, সেটা যদি বোর্ড করতে পারে। আপনি বোর্ডের প্রসঙ্গটা বলেছেন, আমি একটা কথা একটু মনে করিয়ে দিতে চাই যে 2019 বিশ্বকাপের পরে মাশরাফির যে বিদায়ী বিশ্বকাপটা ছিল, এরপরে ক্রিকেটার একটা আন্দোলন করেছিল, তারপর থেকে না কোথায় যেন একটা তালটা কেটে গেছে, সুরটা কেটে গেছে। বাংলাদেশ ক্রিকেট টিম ওই যে একটা দল হয়ে খেলা, টিম হয়ে খেলা, এটা আমরা দেখতে পাই না। আমি যদি উদাহরণটা নিই যে 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেমিফাইনাল খেলেছি, 2015 বিশ্বকাপে ফাইট করেছি, কম্পিটিটিভ ক্রিকেট খেলেছি, 2018-তে ইন্ডিয়ার বিপক্ষে আমরা প্রায় জিততেই গেছিলাম, মানে জাস্ট একজন ব্যাটসম্যান লাস্ট বলে 6টা মেরেই, মানে দীনেশ কার্তিক। তো বেশ কিছু কম্পিটিটিভ ক্রিকেটটা ছিল, আমরা যে খুব বেশি ট্রফি জিতেছি এরকম না, বাট কম্পিটিটিভ ক্রিকেটটা ছিল। কিন্তু 2019 বিশ্বকাপের পর থেকে কই যেন একটা কী হয়ে গেছে তার কাছে। কারণটা কি এমন মনে হয় যে দলের ভেতরে একটুখানি রিদমটা নাই, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ক্রিকেটারদের সক্ষতাটা আগের মতো নাই, বা হেড কোচদের সাথে, মানে কি মনে হয় আসলে আপনার অবজারভেশনটা কি? আমার মনে হয় যে বাংলাদেশের আমরা 2019-এর পরে কিংবা মাশরাফি যাওয়ার পর থেকে যে জিনিসটা লক্ষ্য করেছি দলের মধ্যে, ওই টু প্লে অ্যাজ আ টিম, একাত্মতা, ফাইটিং স্পিরিট কিংবা একটা বন্ডিং, ওই জিনিসটা আমরা অভাব বোধ করেছি। এবং সেটা আমি এখানে দায়ী করব কয়েকটা সিনিয়র প্লেয়ার
যাদেরকে আমি মনে করি যে বিসিবি একটু ভিন্ন চোখে কিংবা ভিন্নভাবে তাদেরকে তাদের অবস্থান একটু ভিন্ন ভাবে তারা ইয়ে করেছে প্লেয়ার অবভিয়াসলি আমি সাকিবের কথাই বলছি সাকিব তামিম কিংবা অন্যান্য প্লেয়ারদেরকে দে আর অল দ্য সেম দে শুড বি ট্রিটেড ইন দ্য সেম ম্যানার আমার মনে হয় যে এখানে ওই ওই পার্থক্যটা থাকার কারণে ওই ব্যবধানটা থাকার কারণে ওই ডিসক্রিমিনেশনটা থাকার কারণে প্লেয়াররা আই এম প্রিটি শিওর বিকজ একটা টিম গেমে ইউ আর অল প্লেইং ফর দ্য ন্যাশনাল টিম ইউ আর অল ইম্পর্টেন্ট ইউ আর অল গিভিং ইউর বেস্ট why should one be treated a little differently than the others ঠিক আছে extraordinarily talented player সাকিব নিঃসন্দেহে হাইলি ট্যালেন্টেড প্লেয়ার না হলে কি সে টপ নাম্বার 1 র্যাঙ্কিং প্লেয়ার গেল 10 বছর ধরে কি খামাখাই হয়েছে নিশ্চয়ই তার অনেক কিছু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিধায় সে আজকে বাট আমরা যদি খতিয়ে দেখি যে কয়েকটা খেলা সাকিব খেলেছে যেখানে টিম খুব খুব খারাপ অবস্থায় খুব প্রতিকূলতার মধ্যে সে এসে ম্যাচ জিতিয়ে বের করে নিয়ে গেছে আমার তো মনে পড়ে না হ্যাঁ সে খেলেছে 3টা রান ফ্যান্টাস্টিক 50 রান টিম জিতেছে কিন্তু টিম যখন আমার কথাটা হচ্ছে যে কাউকে খাটো করে বলার না উই নিড সাচ প্লেয়ার্স যারা when the chips are down when your আপনার পিঠটা যখন ঠেকে যায় আপনি সে 24 for 5 আপনি আসছেন ব্যাট করতে আপনি 70 নট আউট 100 নট আউট করে আপনি বেরিয়ে গেলেন টিমকে জিতিয়ে আসলেন এরকম কয়টা ইনিংস আমরা কোন বাংলাদেশি প্লেয়ারদের কাছ থেকে দেখেছি তো সেটার আমার মনে হয় যে আনফর্চুনেটলি আমরা যেহেতু বাংলাদেশের সর্বকালীন সেরা প্লেয়ার নো ডাউট বাট যদি আমরা দেখি বাংলাদেশ দলের জেতানের পিছনে স্পেশালি আগেনস্ট আন্ডার অ্যাডভার্স সিচুয়েশন আমরা রোহিত শর্মাকে দেখি আমরা বিরাট কোহলিকে দেখি আমরা অনেক প্লেয়ার আমরা ঋষভ পন্তকে দেখেছি বলে শেষ করা যাবে না এরকম ফখর জামানকে দেখেছি মোহাম্মদ রিজওয়ানকে দেখেছি বাবর আজমকে দেখেছি তো সেই ধরনের কোয়ালিটি প্লেয়ার কি সে আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে arguably the best player, yes, world's best player. But when it comes to the contribution towards the team, that is when we should judge a player. তো সেটাই তার মধ্যে যে নাই সেটাও না কিন্তু আমার মনে হয় যে এই জিনিসগুলা সিনিয়র প্লেয়ারদের মধ্যে সেই ডিটারমিনেশন লাভ ফর দ্য টিম আমরা যেভাবে হোক আমরা জিতবো আমরা জান দিয়ে দিব আমরা কিন্তু আমরা হারবো না এই জন্য বলছি যে আমরা এমনভাবে খেলবো আমি উইকেটটা দিব না হয় তুমি আসো আমার সাথে তো পারলে আমার উইকেট নাও আমরা কি ওই ধরনের কোনো প্লেয়ারকে দেখেছি বাংলাদেশ থেকে বেরোতে এরকম দেখিনি সো আমার মনে হয় যে যতদিন না পর্যন্ত আমরা ওই মানের প্লেয়ার যাদের মধ্যে আমার মনে হয় দিস ইজ দ্য সিস্টেম যেটা আমি আগে বলছিলাম যে আমরা প্লেয়ারদেরকে যত না প্লেয়ার ইয়েস বিকজ বাংলাদেশ যে করি আমরা খুব অল্পতে খুব সন্তুষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ সেলফ স্যাটিসফ্যাকশন বাট ইফ ইউ রিয়েলি কম্পেয়ার অ্যান্ড ইফ ইউ রিয়েলি want to reach that level where you are winners on a consistent basis আমি একটা ম্যাচ জিতলাম সেটা কি যথেষ্ট আমাদেরকে প্রতিনিয়ত জিততে হবে তো সেটা করতে গেলে ওই মানেরই প্লেয়ার লাগবে যে ডে ইন ডে আউট পারফর্ম ওরকম করবে ধারাবাহিকভাবে পারফর্ম করবে এবং নিজের সর্বাত্মকটা দিয়ে দেবে দেশের জন্য পুরনো আলোচনা যে বাংলাদেশের টপ অর্ডার মিডল অর্ডার টপ অর্ডার তো আসলে পুরো দলটাকে একটা চাপে ফেলে দেয় ব্যাটিং অর্ডারটাকে নড়বড়ে করে দেয় তো যেটা বলছিলাম যে বেশ কয়েকটা টি-20 সিরিজে আপনি দেখেছেন যে টি-20 ষোলো ব্যাটিংটা তো আমরা দেখতে পারিনি তো এই যে অভ্যাসটা গড়ে ওঠেনি এখনও যে টি-20 যে অ্যাপ্রোচে খেলা উচিত আমরা আইপিএলে দেখেছি ক্লাসেনের ব্যাটিং দেখেছি স্টাবসের ব্যাটিং দেখেছি দে আর ভেরি ডিস্ট্রাকটিভ তো বাংলাদেশ এখনও ওই টি-20 ষোলো ব্যাটিংটা যে সাহসটা করা সেটা করতে পারছে না এক্সাম্পল হিসেবে যদি বলি নাজমুল হাসান শান্তর কথা যদি বলি হি ইজ সো মাচ নার্ভাস ওয়েন হি ব্যাট সো দেখলাম যে একটা রান আউট হয়েছে সেকেন্ড টি-20-তে মানে তাহিদ হৃদয় তাকে একটা কল করলো বাট সে এটা গিয়ে ফোকাস না করে সে দৌড় দিল তো এটা কি মানে কোথায় কনসেন্ট্রেশন নাকি তারা সাহসটাই করতে পারছে না এটা আমার মনে হয় যে ডোমেস্টিক ক্রিকেট আগে বললাম যে ডোমেস্টিক ক্রিকেটের ঠিক সেই ধরনের কম্পারেটিভ একটা এনভায়রনমেন্টে আমার মনে হয় যে এটা মমিনুল হকও তার একটা প্রেস কনফারেন্সে বলেছে একটা ইয়েস আই থিঙ্ক প্রেস কনফারেন্সে বলেছে শান্তও বলেছে যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা অত কম্পারেটিভ না যে কারণে যে মানের তারা অপোজিশন ফেস করে যে মানের ক্রিকেট খেলে সেটা
ওই মানের প্লেয়ার তৈরি করার মতো সহায়ক না। সেখানে কি নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার যে একটা চেষ্টা থাকে, এটা কি ক্রিকেটারদের কি কমে গেছে? মানে আমার কমে যাওয়ার এখানে কোনো ব্যাপার না। আমার মনে হয় যে সে চেষ্টাটা প্রথম থেকেই নিজের থেকেই হতে হবে, এবং যদি সেটা ক্রিকেট বোর্ডকে সে সুযোগ করে দিতে হবে। আমি বারে বারে এক কথা সবসময় বলি, যে কোনো প্রোগ্রামে আমি যে সুযোগ পাই কিছু বলার, আমার খেয়াল করার, এক্সপ্রেস করার, আমি এক কথা মানে নির্দ্বিধায় বলি যে আমাদের দলদেরকে সে এই টিম, বেঙ্গল টাইগার্স, হাই পারফরমেন্স টিম, আমরা যদি এদেরকে টাফার কন্ডিশন যদি না পাঠাই খেলার জন্য, আপনার টেকনিক্যালিও ডেভেলপ হবে না, টেম্পারামেন্টালিও স্ট্রং হবে না, এবং ডিফিকাল্ট কন্ডিশনসে খেলে যে 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 ফাইটিং ইয়েটা প্রয়োজন, সেটা কোনো দিন ডেভেলপ হবে না। আমাদের এই ডোমেস্টিক এনভায়রনমেন্টে খেলে আমার মনে হয় না যে আমরা খুব বেশি, অন্যান্য দেশ কী খেলছে, অন্যান্য দেশ তো এগিয়ে যাচ্ছে। ভাইটাল পয়েন্ট, রাইট। তো ভাই আরেকটা কথা বলছিলাম যে চান্ডিকা হাথুরু সিংহে, দ্য মাস্টার মাইন্ড অফ বাংলাদেশ ক্রিকেট, সবসময় গণমাধ্যমে খুব একটা সরব না থাকলেও তার একটা উপস্থিতি থাকে এবং দলকে নিয়ে কিছু বলে সবসময়, কিন্তু এই বিশ্বকাপের আগে গণমাধ্যমে চান্ডিকা খুব একটা সরব না। একটা কথা বলতে চাই যে নেটিভ কোচদের সাথে ক্রিকেটারদের সখ্যতাটা যতটা হয়, এটা ফরেন কোচদের সাথে ক্রিকেটারদের সম্পর্ক গড়ে তোলা কি সহজ, নাকি নেটিভ কোচদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে নাকি বিসির পক্ষ থেকে? আমার মনে হয় এগুলো সবচেয়ে ভালো বলতে পারবে প্লেয়ার্স দেমসেলস। প্লেয়াররা কোন কোচ কিংবা বিদেশি কোচ এবং লোকাল কোচ তো তফাৎ তারাই বুঝবে, আমরা তো বুঝবো না। আমরা তো অবভিয়াসলি চাইবো যে লোকাল কোচ, কিছু কিছু লোকাল কোচেসরা যে নাই তা না, কিছু কিছু লোকাল কোচেসদের যে সালাউদ্দিন রয়েছে, অবভিয়াসলি সোহেল রয়েছে, আরও বেশ কয়েকজন আছে এখানে, তাদেরকে সুযোগ তো করে দিতে হবে। এবং শুধু তাই নয়, আমার মনে হয় যে unless and until you provide them with those opportunities, ওকে ঠিক আছে বাংলাদেশ সরাসরি বাংলাদেশ দলের হেড কোচ না হোক, আমার মনে হয় যে সাথে থাকা কিংবা বেঙ্গল টাইগার্সের সাথে লং টার্ম একটা ভালো একটা ফ্যাসিলিটিস দিয়ে, ভালো একটা মানে রেমিউনারেশন, বেতন, যেটা কিনা অন্তত অ্যাট পার হয়। আমরা তো মনে হয় যে আমাদের হেড কোচকে এত বেশি আমরা সম্মানী কিংবা বেতনের তাদেরকে আমরা নিয়ে আসি বেতনে, এটা আমার মনে হয় যে ব্যালেন্সড না। তো যেই জন্য আমাদের কোচেসদেরকে আশেপাশেও চিন্তা করবে না, কিন্তু একটা ভালো সম্মানই যদি না তারা পায়, তারা মোটিভেটেড কীভাবে কেন হবে? বা একটা প্রশ্ন করতে চাই, মাথায় ঘুরছে প্রশ্নটা, যে ইয়াং ক্রিকেটার যারা আছে সিরিজগুলোতে ভালো খেলছে, বিগ স্টেজে একটু প্রবলেম করছে, খুবই স্বাভাবিক, কারণ দে আর নট ইউজ টু। এখন কথা হচ্ছে তানজিদ তামিম একটু ব্যতিক্রম, সে কিন্তু যখনই সুযোগ পাচ্ছে কাজে লাগাচ্ছে। আমরা লাস্ট জিম্বাবুয়ে সিরিজে দেখেছি সৌম্য সরকার যখন ইনজুর্ড হয়ে গেছেন, নেমে একটা ভালো একটা ইনিংস খেলেছেন। তো ওই যে তার যে বোল্ড অ্যাপ্রোচটাকে কীভাবে দেখেন? না, একটা ইনিংস আমি খুব একটা বলতে চাইবো না। ইয়েস, ট্যালেন্টেড প্লেয়ার, ইয়েস, তার ফিয়ারলেস ক্রিকেট খেলার একটা আছে। আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে দেখেছি, যেরকম তামিম যেভাবে শুরু করেছিল তার কেরিয়ারটা, আমার মনে হয় তানজিদ তামিমকে সেই মানেরই একটা বোল্ড এবং ফিয়ারলেস ক্রিকেট খেলে এই ধরনের ক্রিকেটার। বাট আমার মনে হয় দুই একটা ইনিংস উপরে ভিত্তি করে তাকে খুব একটা যাচাই করা, 3-4 বছর খেলুক, রেগুলারলি কনসিস্টেন্টলি খেলুক। আমাদের কোনো প্লেয়ার সেটা আমরা করতে দেখিনি। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ তারা করেছে ওভার এ পিরিয়ড অফ টাইম, যেখানে এসে একটা পর্যায়ে তারা পৌঁছেছে, বাট তাদেরও সময় লেগেছে। তো আমার মনে হয় যে সে সময় কিন্তু জাজমেন্টে যেতে হলে অ্যাটলিস্ট 3-4 বছরের সময়টা অ্যাবসলিউটলি। তারাই আমরা খুব তাড়াতাড়ি একটা প্লেয়ারকে যেরকম উঠাই, ঠিক তাড়াতাড়ি সেরকম প্লেয়ারকে আমরা নামিয়ে দিই। ভাই, টপ অর্ডারে যারা খেলছেন, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, চারজনের মধ্যে দুজন বেশ রিদমে আছে বলা যায়। সৌম্য সরকার এই 2024-এর মধ্যে 8টা টি20 খেলে ফেলেছেন, ভালো রান করেছেন, স্ট্রাইক রেট 127+। তানজিদ তামিম স্ট্রাইক রেট 127+। সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত 102.64, আর লিটন কুমার দাস 96 কিছু বেশি হবে, 98 সম্ভবত। এই যে 4 ব্যাটসম্যানের মধ্যে দুজন একটু রিদমে আছে, দুজন একটু অফ ফর্মে আছে, সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে একটু দরকার আছে, একটু প্রমোশন, একটু নিচের দিকে খেলানো, একটু উপরের দিকে খেলানো, একটু দরকার আছে কি?
ফর্ম তো আমরা এদের লাস্ট ম্যাচে দেখেছি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তানজিদ তামিম সমস্যাকে ওপেন করেছে, লিটন দাস 3-এ খেলার একটা পরিকল্পনা ছিল, ব্যাট করা হয়নি। তো কোথাও কিছু পরিবর্তন হলে ভালো হয়, অ্যাটলিস্ট ফ্লাইং স্টারটা যদি আমরা পেতে চাই। আমার তো মনে হয় যে চেঞ্জেস সবসময়ই হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে যারাই খেলে একটু ফর্মে থাকে, একটু ছন্দে থাকে, একটা ইনিংস দুইটা ইনিংস, থার্ড ইনিংসের পর থেকে আর তাদের কোনো খবর নাই। সুতরাং আমার মনে হয় যে একটা দুইটা ইনিংসের উপরে বেসিস করে যেই স্ট্রাইক রেটই তারা করে, 127 কোনো স্ট্রাইক রেটই নয় T20, আনলেস আনটিল 140 145, এই স্ট্রাইক রেটে আই ডোন্ট থিঙ্ক টিম উইল বেনিফিট মাচ। বাট ইয়েস, যে যে প্লেয়ারদের নাম আমরা যেরকম সৌম্য সরকার, তানজিদ তামিম, শান্ত এবং তহিদ হৃদয়, তারা যে প্রমিসিং প্লেয়ার, ট্যালেন্টেড প্লেয়ার, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। ওকে, বাট আমার মনে হয় যে ধারাবাহিকভাবে কীভাবে পারফর্ম করতে হয় এটা এই প্লেয়াররাই বুঝবে। এবং আমার মনে হয় যে যেই পরিবেশে, যেই ফ্যাসিলিটিস, যে মানের তারা ক্রিকেট খেলছে আমার মনে হয় এইটা খেলে আমার মনে হয় যে খুব বেশি দিন তারা মানে ওই পর্যায়ে যাওয়ার মতো আমার মনে হয় যে নাই। একটা ইনিংস খেলবে, আমরা তাদেরকে নিয়ে অনেক ইয়ে করবো। বাট T20 ওয়ার্ল্ড কাপে ফেরা যাক ভাইয়া, যে বাংলাদেশ যা খেলবে, জ্বর হচ্ছে 103 ডিগ্রি, এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যান্টিবায়োটিক দরকার, জ্বর কমানো দরকার। এখন তো অতীতে যা ভুল হয়েছে এগুলো বলে লাভ নেই। এখন আপকামিং যেটা আছে, এই অল্প সময়ের মধ্যে দলটাকে একটু গুছিয়ে নিতে বা ভালো পারফর্ম করার জন্য উজ্জীবিত করতে আপনার সাজেশন মেসেজটা কি থাকবে? হ্যাঁ, এখানে আমি মনে করি যে গুড কোয়েশ্চেন। আমি মনে করি যে আউট অফ দ্য বক্স, যেটা বলি আউট অফ দ্য বক্স চিন্তা করে কিছু ড্রাস্টিক ডিসিশন, যেরকম আমরা ওপেনিং ব্যাটসিং ঠিক আছে, আমরা অনেক ইনিংসের পরে দেখলাম তানজিদ তামিম এবং সৌম্য সরকারকে ভালো খেলতে। কয়টা ইনিংস তারা পাওয়ার প্লের 3-4 ওভারের পরে দুইটা প্যাভিলিয়নে চলে যায়, আর একটা না একটা যাই। সো উই নিড ওপেনিং ব্যাটসম্যান যারা কিনা যে কোনো একটা ব্যাটসম্যান অ্যাটলিস্ট 10 overs, 12 overs, 15 overs they can last maintaining a certain strike rate. তো এটা যেহেতু তারা আমরা পরীক্ষিত যে এরকম কোনো এখন পর্যন্ত পাইনি। সো হাউ বেস্ট ক্যান উই অ্যাড্রেস দিস সিচুয়েশন, বিকজ উই নিড আ গুড স্টার্ট। বিরাট কোহলি এখন ওপেন করবে ইন্ডিয়ার জন্য, ওয়াই নট সাকিব? হি ইজ অ্যান এক্সপিরিয়েন্সড প্লেয়ার, lots of courage, lots of experience, and ওয়ার্ল্ড ক্রিকেটে তার পারফরমেন্সের আমার তো মনে হয় না যে সে গিয়ে ওখানে ঘাবড়াবে। সে উইকেটে থাকার মতো তার অ্যাবিলিটিস আছে, বল সিলেকশনের ব্যাপারে হিল বি বেটার দেন দি আদার্স, অ্যান্ড ইজ আ বিগ হিটার। সো আমার মনে হয়, কামিং টু ইয়ার কোয়েশ্চেন, যে উই হ্যাভ টু থিঙ্ক সামথিং, বিকজ এখন একটা ডেসপারেট সিচুয়েশন আমরা দেখছি যে, এবং লেট আস নট বি টু হ্যাপি যে একটা ওপেনিং স্ট্যান্ড হয়েছে, কোন সাইডের অ্যাগেনস্ট হয়েছে, ইউএসএ যারা মেন বোলারদেরকে খেলায়নি, তাদের এগেনস্টে একটা 100 রান করেছে, তাও ইউএসএর মতো দলের এগেনস্টে। সো লেটস নট একটা ইনিংস ইনসিগনিফিকেন্ট ইনিংসের উপরে ভিত্তি করে। আই থিঙ্ক ডেসপারেটলি উই শুড ট্রাই অ্যান্ড think something out of the box and see either Mahmood Riyad, maybe Sakib should be the best choice to go and open. 4 নম্বরে গিয়ে সে কী বা করছে। সো খুব স্বাভাবিক যে আমাদের T20 ফরম্যাট খুবই ক্ষুদ্র একটা সংস্করণ, এখানে আসো মারো। যেহেতু সাকিব আল হাসান পিচে টিকে থাকার তার একটা সামর্থ্য আছে এবং পরীক্ষিত ক্রিকেটার, ট্রাই করতেই পারে। কিন্তু প্রশ্ন আরেকটা জায়গায় রয়ে গেছে যে আমাদের পেস বোলিং যে ইউনিটটা আছে, এই ইউনিটটা এই ক্লাসেনদেরকে, স্টাফসদেরকে, ম্যাক্সওয়েলের মতো ব্যাটসম্যানদেরকে থামাতে, তাদের বিপক্ষে খেলতে কতটুকু প্রস্তুত বলে মনে হয়? বাংলাদেশ আমার মনে হয় যে অলরাউন্ড ক্রিকেট খেলতে হবে। আমরা তো বড় দলকে হারিয়েছি, আগেও বেশ কয়েকবারই বলেছি আমি, উই হ্যাভ টু প্লে অলরাউন্ড ক্রিকেট। ফিল্ডার্স উইল হ্যাভ টু ব্যাক আপ দ্য বোলার্স। আমাদের ফাস্ট বোলিংয়ে একটা কোয়ালিটি ফাস্ট বোলিং অ্যাটাক হয়েছে। the kind of bowlers that we have, we can rely on them to get initial breakthroughs. We can rely on them in getting power playতে যেটা যার করণীয় সেটা করার মতো সামর্থ্য আমাদের ফাস্ট বোলার্সদের রয়েছে। and they as a pack, they as a combination, they are doing fantastic. বাংলাদেশ রিসেন্ট যদি আমরা দেখি, জেতার পিছনে অনেকখানি অবদান এই ফাস্ট বোলার্সদের। what we need is consistent good fielding also.
তাহলে ফাস্ট বোলার্সদের যদি ক্যাচ ছেড়ে দেয় কিংবা আমরা যদি ফিল্ডিং ল্যাপসেস যদি করি তো বোলার্স উইল ফিল ডিমোটিভেটেড সো আমার মনে হয় যে ওভারঅল ইট হ্যাজ টু বি অ্যান অলরাউন্ড ক্রিকেট। আমাদের বোলারদের উই হ্যাভ কোয়ালিটি বোলার্স। শান্তকে যখন ক্যাপ্টেন্সি দেওয়া হলো প্রথম থেকেই আমি একটা জিনিস প্রায় বলতাম যে সে যেন ফেল করে, ফেল করলে তাকে কীভাবে করবে। ক্যাপ্টেন্সি কিন্তু শুরু করেনি, কিন্তু তার আগেই কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে। সো গিভ হিম টাইম। ক্যাপ্টেন কাকে দিলে চমক করতে পারবে? কেউ কি চমক করতে পেরেছে মাশরাফি বাদে? So why blame the captain if you don't? Yes, he may go through a bad form, but আমরা তো তাকে আগেও দেখেছি, অনেক ট্রোল করা হয়েছিল যখন খারাপ ফর্মে গেছে। Look at the way he has come back in international cricket. So he has that thing. ধরে রাখতে পারেনি ফর্মটা, করতে পারেনি, সেটা সব প্লেয়ারই তো। এখন কাকে ক্যাপ্টেন বানালে কেউ গ্যারান্টি দিতে পারবে যে হ্যাঁ এই প্লেয়ার আমাদেরকে জিতাবেও, এই প্লেয়ার এভরি সেকেন্ড ইনিংস সেঞ্চুরি মারবে? কেউই নেই। সো শান্তকে দেওয়া হয়েছে, ওর উপরে আস্থা রাখা উচিত। এখানে আমি মনে করি এখানে মিডিয়ার একটা বড় দায়িত্ব আছে। স্টুয়ার্ট ল যেটা বলেছে একেবারে অপ্রাসঙ্গিক না। আমি মনে করি এখানে মিডিয়াকেও বোঝা উচিত। ইয়েস, মিডিয়ার অনেক বড় এখানে একটা ভূমিকা রয়েছে। ইজ এ ইয়াং প্লেয়ার, এবং আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে মিডিয়া যদি একটু ধৈর্য ধরে, একটু যদি এনকারেজ করে, আমার মনে হয় যে প্লেয়াররা অনেক। বাট দেন অ্যাগেন মিডিয়ার কাজ হচ্ছে টু বি রুথলেস অ্যাট টাইমস, অ্যান্ড দ্যাটস অল রাইট। আমি এখানে মিডিয়ার খুব একটা প্রফেশনাল প্লেয়ার, হি হ্যাজ টু হ্যান্ডেল অল কাইন্ডস অফ ক্রিটিসিজম। বাট আই পার্সোনালি থিঙ্ক যে ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট হিজ ক্যাপ্টেন্সি, হি শুড ওয়ারি অ্যাবাউট দ্য ফর্ম। আমি তখন বলতাম যে তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে how best he can continue with his batting, because his prime job is as a batsman, not as a captain. The last question, brother, what's your expectation from Bangladesh cricket team in the World Cup? Expectation at least bare minimum নেপাল এবং নেদারল্যান্ডসের সাথে যদি না জেতে, I mean কোনো কিছু বলা যায় না উইথ বাংলাদেশ টিম। I mean whether they'll win for sure এটা বলতে পারছি না, বাট খুব প্রয়োজন এই দুইটা দলের এগেনস্টে ভালো খেলা, এবং একটা রিদমে আসতে হবে। আমি মনে করি যে দলের সাথেই খেলে না কেন, you have to fight and show the opposition that we are not going to give up. Right. You can lose, even if you win. Approach, you have to play as a team. Body language has to be positive. Fighting কিছু contributions আমরা দেখতে চাই from the bowlers, from the fielders, from the batters. So that is what I expect. At least show some. I'm not expecting Bangladesh to do miracles. অনেকে বলে যে হ্যাঁ সেকেন্ড রাউন্ডে যাবে, বলার জন্য বলে অথবা গেলে ভালো, বাট আমি কি চাইবো না? আমি তো চাইবো বাংলাদেশ গিয়ে ফাইনালে খেলুক, আমি তো চাই বাংলাদেশ গিয়ে চ্যাম্পিয়ন হোক। অবাস্তব চিন্তা করলে তো হবে না, বাট বেয়ার মিনিমাম যদি আমরা যদি ফাইট, এটা কি পারে না বাংলাদেশ? ফাইট করে খেলাটা আমরা দেখি নেই, সেটা এই জিনিসটাকে আমাদেরকে ডেভেলপ করতে হবে, টু পুশ দি অপোজিশন অ্যান্ড ট্রাই অ্যান্ড show that we are fighters, we are capable. Look at Afghanistan. Afghanistan চারটা বড় বড় টিমকে হারিয়ে প্রায় কোয়ালিফাই করে গেছিলো। আনফর্চুনেটলি ম্যাক্সওয়েল এসে পাগলের মতো ব্যাটিংয়ের পরে they lost out. I mean, but look at the way Afghanistan played, beat big sides, and look at us, we even lost to Netherlands, we even lost to USA. এবং I mean, I won't be too surprised if they even lose to Nepal and Netherlands. But I won't be surprised যে তারা যদি সাউথ আফ্রিকা কিংবা আরেকটা যে দলে আছে তাদেরকে যে হারাতে পারবে না। হ্যাঁ, সো আই ওন্ট বি সারপ্রাইজ যে তারা সেখানে তারা যে জিতবে না, আমি বলতে পারছি না। শিওর তারা জিততে পারে, তারা যেন নেপালের সাথে হারতে পারে, সাউথ আফ্রিকাকে কনভেনশন রিপিট করতে পারে। থ্যাংক ইউ ভাই।